বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য দুর্যোগ ভূগোলের দ্বিতীয় ক্লাস অনলাইনে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দুর্যোগ কাকে বলে, হ্যাজার্ড কাকে বলে এবং হ্যাজার্ড ও দুর্যোগ ব্যবস্থাপনায় কিছু টার্ম ব্যবহৃত হয়, সেই টার্মগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আরও কয়েকটা টার্ম নিয়ে একটু আলোচনা করব, আর দুর্যোগের হ্যাজার্ড এবং ডিজাস্টারের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আজকে আলোচনা করব অ্যাডাপ্টেশন কি। অ্যাডাপ্টেশন বলতে বাংলাদেশ সরকারের যে এসওডিএম আছে, অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট, তো সেখানে যে সংজ্ঞা দেওয়া আছে সেই অনুযায়ী দ্য অ্যাডজাস্টমেন্ট ইন ন্যাচারাল or human system in response to actual or expected climatic stimuli or their effects, which moderates harm and exploits beneficial opportunities. অর্থাৎ স্বাভাবিক যে সিস্টেম আছে, অ্যাডাপ্টেশন বলতে বোঝানো হচ্ছে যে স্বাভাবিক যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই কন্ডিশনেও যেন ওই জিনিসটা কাজ করে, যার ফলে পরিবর্তিত পরিস্থিতিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা সেটা না হয়ে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম হয় এবং এটার থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। তো এর বাংলা হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। অভিযোজনের বাংলা আমরা যেটা করে থাকি, তো খাপ খাইয়ে নেওয়া। তো এর আরেকটা ডিকশনারিতে যেটা আছে যে পরিবর্তনের দ্বারা ব্যবহারের উপযোগী করা, অর্থাৎ একটা সিস্টেম অনেক দিন থেকে কার্যকর ছিল, সেটা পরিবর্তিত পরিবেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে ওই সিস্টেমটা ওখানে কাজ করছে না, তো সেক্ষেত্রে ওই সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন এনে যাতে ওই পরিবর্তিত পরিস্থিতিতে সেটা কাজ করতে পারে, তো এরকমভাবে পরিবর্তন করাটাকেই বলা হচ্ছে অ্যাডাপ্টেশন। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যেমন আমাদের দেশে লবণাক্ততা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। অর্থাৎ ধান লবণ সহ্য করতে পারে না, এটা ছিল ধানের স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু আমাদের অধিক জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় যে অনেক অঞ্চল পতিত অবস্থায় থাকে, যেখানে লবণাক্ততা বেশি, এই কারণে তো যার ফলে লবণাক্ততা সহিষ্ণু জাত উদ্ভাবন করার ফলে তো যেটা হচ্ছে যে ওই অঞ্চলগুলোতে ধান চাষ করা সম্ভব হচ্ছে। তো এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। তো এভাবে আরও বন্যা সহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে। তো কিছু কিছু ধানের জাত আছে যেটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ওটা যদি বন্যায় ডুবে যায়, তো 15 দিন যদি পানির নিচে ডুবেও থাকে, তাহলে সেই ফসলগুলো ক্ষতিগ্রস্ত হবে না, খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে না, হয়তো কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আগের যে ভ্যারাইটিগুলো ছিল সেগুলো 15 দিন পানির নিচে থাকলে একেবারেই নষ্ট হয়ে যেত। তো সুতরাং ধানের জন্য এটা এক ধরনের অ্যাডাপ্টেশন। তো এটা শুধু মানুষের মধ্যেই হয় না, এটা প্রাণীদের মধ্যেও হয়ে থাকে। তো বিভিন্ন এলাকার প্রাণী বিভিন্নভাবে অভিযোজিত। যেমন আমরা বাংলাদেশের মানুষ গরমে অভিযোজিত, অনেক গরম এবং অনেক সহ্য করতে পারি। তো সেদিক থেকে চিন্তা করলে ইউরোপের মানুষ, তারা অত বেশি গরম এবং হিউমিডিটি সহ্য করতে পারে না, কারণ তারা ওই পরিবেশে অভ্যস্ত না। আবার তো এখানকার মানুষ যদি ইউরোপে যায়, তো তারা ওখানকার যে ঠান্ডা সেটা সহ্য করতে পারবে না। তো যেভাবে অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডাপ্ট করতে পারে ওখানকার স্থানীয় লোকজন, এটা হচ্ছে অভিযোজন। তো বর্তমানে অনেক দুর্যোগের ক্ষেত্রেই যেগুলো মোকাবেলা করা সম্ভব না, হয়তো ক্ষয়ক্ষতিটা কিছু পরিমাণে কমানো সম্ভব, কিন্তু সেটাকে একেবারে দূর করা সম্ভব না, এই সমস্ত দুর্যোগগুলোর ক্ষেত্রে অভিযোজনের কথা খুব জোর দিয়ে বলা হচ্ছে। তার মধ্যে একটা হলো ক্লাইমেট চেঞ্জ। যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে পরিবর্তিত পরিস্থিতি আসবে, তো সেক্ষেত্রে
অভিযোজনই হতে পারে সবচাইতে উত্তম পন্থা। তো বর্তমানে বাংলাদেশে বন্যার ক্ষেত্রে অভিযোজনের কথা খুব গুরুত্ব সহকারে বলা হচ্ছে, কারণ বাংলাদেশের যে ভৌগোলিক পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, তো সেই অবস্থানের কারণে এখানে বন্যা একটা খুবই স্বাভাবিক ব্যাপার, বন্যা হওয়াটাই এখানে স্বাভাবিক ব্যাপার। তো কোনোভাবেই বন্যাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না, সেহেতু বন্যার সাথে সহাবস্থান বা অভিযোজন বা অ্যাডাপ্টেশন এটাই আমাদের জন্য উত্তম পন্থা। দুর্যোগ ব্যবস্থাপনা আর একটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস বা পূর্ব প্রস্তুতি। তো প্রিপেয়ার্ডনেস বলতে আসলে কি বোঝায়? মেজার্স দ্যাট আর ডিজাইন টু এনশিওর দ্যাট কমিউনিটিস উইল হ্যাভ দ্য নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার রিস্ক। অর্থাৎ পূর্ব প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে দুর্যোগের ব্যাপারে তাকে আগে থেকে প্রস্তুত করা হচ্ছে, তো ওই যে এলাকায় যে কমিউনিটির লোকজন ওই দুর্যোগের দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে, ওই কমিউনিটির লোকজন কি কি ঝুঁকির মধ্যে আছে, এই ঝুঁকিগুলো সম্পর্কে তাদেরকে অবগত করা। অর্থাৎ তাদের কোন কোন সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে, এর দ্বারা তারা কিভাবে আক্রান্ত হতে পারে, এই বিষয়গুলো সম্বন্ধে তাদেরকে অবগত করা। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার রিস্ক এনভায়রনমেন্ট টু এনাবল দেম টু বেটার কোপ উইথ পটেনশিয়াল হ্যাজার্ড ইম্প্যাক্ট। অর্থাৎ সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্বন্ধে যদি আগে থেকেই তাদেরকে জানানো হয়, তো সেক্ষেত্রে তারা তাদের ওই ক্ষয়ক্ষতিগুলো মোকাবেলা করার জন্যে নিজেরাই প্রস্তুতি নিতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে সমর্থ হবে। তো এটাকেই বলা হচ্ছে প্রিপেয়ার্ডনেস বা পূর্ব প্রস্তুতি। যেমন যে সমস্ত এলাকায় ঘূর্ণিঝড় হয়, তো ঘূর্ণিঝড় যদি বড় আকারের ঘূর্ণিঝড় হয়, তো সেখানে দেখা যায় যে একদম মানুষের বাড়ি ঘর কিচ্ছু থাকে না, বাড়িঘর ভেঙে যায়। বাড়িঘর ভেঙে যাওয়া মানে শুধু ভেঙেই যায় না, ওটা ভেসেও যায়, উড়ে যায়, ভেসে যায়। তো সেক্ষেত্রে বাড়িতে কিছুই আর অবশিষ্ট থাকে না। তো ওই মানুষগুলো যদি কোনোভাবে সারভাইভ করেও যায়, জীবনে প্রাণে বেঁচে যায়, তারা বাড়িতে এসে একদম শুধু মাটি ছাড়া আর কিছুই তারা দেখতে পায় না। তো তখন তো এই জন্যে যেটা করা হচ্ছে, দুর্যোগ ব্যবস্থাপনা, বাংলাদেশের যে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো আছে বা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আছে, সেখান থেকে তাদেরকে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়, সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়। সেখানে তাদেরকে যেটা শেখানো হয় যে তারা একটা ঘূর্ণিঝড়ের আগে তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন জমির দলিল, মূল্যবান গয়না, তারপর খাবার, পানি, এগুলো তারা যদি পলিথিনের মধ্যে, বস্তার মধ্যে রেখে দিয়ে যদি মাটি চাপা দিয়ে রেখে দেয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি ঘূর্ণিঝড় হয়েও যায়, বাড়িঘর সব কিছু নষ্টও হয়ে যায়, সেক্ষেত্রে তারা বাড়িতে এসে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে তাদের যে প্রয়োজনীয় খাবার এবং পানি, তো সেটা তারা ওখান থেকে পেতে পারে। তো এভাবে পূর্ব প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব এবং দুর্যোগ ব্যবস্থাপনার এটা খুব গুরুত্বপূর্ণ একটা টুলস হচ্ছে। আরেকটা আছে প্রিভেনশন। অর্থাৎ প্রিভেনশন হচ্ছে, এখানে বলা হচ্ছে যে অ্যাক্টিভিটিস আন্ডারটেকেন টু রিডিউস অর এলিমিনেট রিস্ক। অর্থাৎ ঝুঁকি কমানোর জন্যে অথবা ঝুঁকিকে একেবারে পুরোপুরি দূর করার জন্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়, তো সেটাকে বলা হয় প্রিভেনশন মেজার্স বা প্রিভেনশন। তো এটা হতে পারে যে অনেক জায়গায় বন্যা আক্রান্ত হয়, তো এর দ্বারা বাঁধ দিয়ে, যেমন বাংলাদেশের বিভিন্ন শহরে শহর রক্ষা বাঁধ আছে, শহর রক্ষা বাঁধ দেওয়ার ফলে যেটা হয় যে বন্যা অনেক ক্ষেত্রে শহরকে পুরোপুরি বন্যা মুক্ত রাখা যায়। আবার অনেক ক্ষেত্রে হয়তো আংশিকভাবে মুক্ত রাখা সম্ভব হয়। অনেক এলাকার মাঠের ফসল বাঁধ দিয়ে বা স্লুইস গেট দিয়ে অনেক সময় রক্ষা করা সম্ভব হয়। তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে প্রিভেনশন মেজার্স। আর একটা হচ্ছে রিকভারি। তো
তো রিকভারি কী জিনিস? রিকভারি হচ্ছে মেজার্স দ্যাট আর ডিজাইন টু ডেভেলপ দ্য সিস্টেম রিকোয়ার্ড টু সাপোর্ট অ্যাফেক্টেড কমিউনিটিস। অর্থাৎ আক্রান্ত এলাকার লোকজনকে সাপোর্ট দেওয়ার জন্যে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়, কেন? ইন দ্য কনস্ট্রাকশন অফ দেয়ার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিস্টোরেশন অফ দেয়ার ইমোশনাল, ইকোনমিক অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং। অর্থাৎ কোনো একটা দুর্যোগের ফলে আক্রান্ত এলাকার মানুষের হয়, সেই ক্ষয়ক্ষতিগুলোকে পুষিয়ে তাদেরকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ, সেগুলোকে বলা হয় রিকভারি। তার মধ্যে আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে ঘূর্ণিঝড়ে বাড়িঘর যখন ধ্বংস হয়ে যায়, উড়ে যায়, তখন তাদেরকে বাড়ি নির্মাণ করার জন্যে টিন বা কাঠ ইত্যাদি সরবরাহ করা হয়, যাতে যে বাড়িটা তার নষ্ট হয়ে গেছে সেই বাড়িটা সে আবার পুনরায় বিনির্মাণ করতে পারে। অনেকের ব্যবসা বাণিজ্যের জন্য যে পুঁজি থাকে সেটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে, ঋণ বা অনুদানের মাধ্যমে তাদেরকে তারা যাতে আবার আগের সেই ব্যবসাটা চালু করতে পারে, অথবা কৃষিকাজ যেটা করতো, যে ফসলগুলো তার নষ্ট হয়ে গেছে, যে মূলধন তার নষ্ট হয়ে গেছে, সেটা যাতে সে আবার চালু করতে পারে, এই জন্য তাকে সহায়তা করা হয়। এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে বলা হয় রিকভারি। আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশন বা সমন্বয়। দুর্যোগ ব্যবস্থাপনার এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ যখন একটা দুর্যোগ হয় তখন বিভিন্ন ধরনের আক্রান্ত এলাকার মানুষকে সহায়তার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট প্রয়োজন পড়ে। যেমন কিছু লোকজন থাকে যারা মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে, তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করতে হবে। তো তাদের জন্যে যারা কাজ করে থাকে, এটা এক ধরনের টিম। আবার উদ্ধার করার পরে তাদেরকে মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য আলাদা ধরনের টিম থাকে। তাদেরকে পুনর্বাসনের জন্য অন্য আরেকটা টিম কাজ করে। তাদেরকে খাদ্য সহায়তা বা ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আলাদা টিম থাকে। তো সবগুলো টিম যদি সমন্বিতভাবে কাজ না করে, তাহলে দেখা যাবে যে কোনো এলাকায় অনেক সেবা পাচ্ছে, আবার কোনো এলাকায় সেবা একেবারেই পাচ্ছে না। এই জন্যে কোঅর্ডিনেশন বলতে এখানে বলা হচ্ছে দ্য ব্রিঙ্গিং টুগেদার অফ এজেন্সিস অ্যান্ড রিসোর্সেস। অর্থাৎ যত এজেন্সি কাজ করবে এবং তাদের জন্য যত সম্পদ অ্যালোকেশন করা হবে, তাদেরকে একত্র করা। কেন? টু এনশিওর অ্যান ইফেক্টিভ ডিজাস্টার রেসপন্স, যাতে একটা ইফেক্টিভ মানে দুর্যোগের ক্ষেত্রে যে সাড়া প্রদান আমরা যেটাকে বলে থাকি, সেটাকে কার্যকরভাবে প্রদান করা সম্ভব হয়। ইট ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ দ্য সিস্টেমেটিক অ্যাকুইজিশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ রিসোর্সেস। অর্থাৎ এটাকে একটা যে সম্পদগুলো থাকবে এবং যে এজেন্সিগুলো নিয়োজিত থাকবে, তাদেরকে একটা সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করার জন্য যে একটা পরিকল্পনা, তো সেটাকে আসলে বলা হয় কোঅর্ডিনেশন বা সমন্বয়। তো দুর্যোগের ক্ষেত্রে আরেকটা জিনিস, এটাও খুবই ইম্পর্ট্যান্ট, তো সেটা হচ্ছে আর্লি ওয়ার্নিং বা সতর্ক সংকেত। তো সতর্ক সংকেতের মাধ্যমে বিশেষ করে প্রাণহানি অনেকটাই কমানো সম্ভব হয়। তবে সব দুর্যোগের ক্ষেত্রে সতর্ক সংকেত এখন পর্যন্ত, সব হ্যাজার্ডের ক্ষেত্রে সতর্ক সংকেত দেয়া সম্ভব হয়নি। যেমন ভূমিকম্পের ক্ষেত্রে এখনও কোনো ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা যায়নি। ভূমিধসের ক্ষেত্রেও তেমন কোনো কার্যকর ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করা যায়নি। তবে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে ওয়ার্নিং সিস্টেমটা খুব সফলভাবে ডেভেলপ করা সম্ভব হয়েছে এবং এটা খুব কার্যকরভাবে অ্যাপ্লাই করা গেছে। তো তার প্রমাণ হচ্ছে 1970 সালের যখন ঘূর্ণিঝড় হয়, তো সেই ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ লোক মারা যায়। পরবর্তীতে 1991 সালে ঘূর্ণিঝড় যখন হয়, তো সেখানে প্রায় 1.5 লক্ষ লোক মারা যায়। তো এরপরে 2008 সালে যখন সিডর হয়, তো সিডর
সিডরের যে মাত্রা সেটা 91 সালের যে ঘূর্ণিঝড় ছিল তার মাত্রার সমান, প্রায় কাছাকাছি মাত্রা, 200 থেকে 250 কিলোমিটার ঘন্টায় গতিবেগ ছিল। তো সেখানে 5,000 মানুষ মারা গেছে। সেটা কয়েকটা কারণে, তার মধ্যে একটা হচ্ছে যে সতর্ক সংকেতটা আগে থেকেই প্রচার করা সম্ভব হয়েছে। বর্তমানে বিশেষ করে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে 7 দিন আগে থেকেই সতর্ক সংকেত প্রচার করা হয়, এবং এটা রেডিও তো নাই এখন খুব একটা, টিভিতে ব্যাপকভাবে প্রচার করা হয়, গণমাধ্যমগুলো খুব প্রচার করে, যার ফলে আর্লি ওয়ার্নিং ডিসেমিনেশনে তেমন কোনো সমস্যা হয় না। মানুষ আগে থেকে প্রস্তুতি নিতে পারে, এবং পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, পর্যাপ্ত কিনা বলা মুশকিল, তবে অনেক আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে, তো যেখানে মানুষ দুর্যোগকালীন সময় গিয়ে আশ্রয় নেয়, এবং সেটা তাদের জীবন রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সিডরের ক্ষেত্রে অবশ্য আরেকটা ব্যাপার ছিল যে সিডর যখন আঘাত হানে তখন এই সময়টা ছিল ভাটার সময়। তো ভাটার সময় হওয়ার কারণে জলোচ্ছ্বাসটা তেমনভাবে হয়নি। জলোচ্ছ্বাস না হওয়ার কারণে এটাও কম প্রাণহানির, এটাও একটা কারণ। যদি জোয়ারের সময় এই ঝড়টা আঘাত হানত, উপকূল অতিক্রম করতে, ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও অনেক বেশি হতো। কারণ উপকূলীয় এলাকার লোকজন যেটা বলে যে আমরা বাতাসকে ভয় পাই না, আমরা ভয় পাই হচ্ছে পানি। অর্থাৎ বাতাস থেকে তারা কোনোভাবে বাঁচতে পারে, কিন্তু যখন প্রবল জলোচ্ছ্বাস আসে সেখান থেকে বাঁচাটা খুব কঠিন ব্যাপার। তো সতর্ক সংকেতের ক্ষেত্রে, সব দুর্যোগের ক্ষেত্রে সতর্ক সংকেত একরকমভাবে কার্যকর না। যেমন এটা সাইক্লোনের ক্ষেত্রে খুবই কার্যকরী, কিন্তু বন্যার ক্ষেত্রে এটা অত বেশি কার্যকর না যতটা সাইক্লোনের ক্ষেত্রে কার্যকরী। এর কারণ হচ্ছে বন্যার ক্ষেত্রে যেটা হয় যে সবগুলো পয়েন্টে একসাথে পানি বাড়ে না। তো উজানের দিক থেকে পানি বাড়ে, উজানে যখন পানি বাড়ে ভাটি অঞ্চলে তখন বন্যার কোনো প্রভাবই থাকে না। তো আবার যখন উজানে পানি কমতে শুরু করে তখন দেশের মধ্যাঞ্চলে তখন পানি বাড়তে শুরু করে। তো যার ফলে বন্যার ওয়ার্নিংটা অনেক বেশি কঠিন, ডিফিকাল্ট। এটা আরও একটা সমস্যা হচ্ছে যে গ্রামের ভিতর দিয়ে অনেক ধরনের বাঁধ থাকে, কালভার্ট থাকে, স্লুইস গেট থাকে। তো এই সমস্ত জায়গাগুলো ভেদ করে যখন মাঠ প্লাবিত হয়, ফসলের মাঠ প্লাবিত হয়, তো এটার সাথে মূল যে নদীর যে পানির উচ্চতা বৃদ্ধি, এটার সাথে অনেক সময় সম্পর্ক থাকে না। যেমন দেখা গেল যে নদীতে যখন পানি বাড়তেছিল তখনও হয়তো ওই এলাকায় পানি ঢুকেইনি, কিন্তু নদীতে যখন পানি কমতে শুরু করছে তখন একটা প্রত্যন্ত গ্রামের ভিতরে পানি ঢুকতে শুরু করছে। তো সেক্ষেত্রে নদীর জন্য যে ওয়ার্নিং সিস্টেম দেওয়া হয়েছিল, তো সেই ওয়ার্নিং সিস্টেম যদি ফলো করে ওই এলাকার লোকজন, তাহলে তারা মিসগাইড হবে, তাদের জন্য আরও ক্ষতি হয়। তো এই জন্যে বন্যার ওয়ার্নিংটা এটা অনেক বেশি একটা জটিল প্রসেস। তো এর জন্যে যেটা করা যেতে পারে, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা বন্যার জন্য একটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ডেভেলপ করার জন্য কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত খুব বেশি কার্যকরভাবে বন্যার আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে ডেভেলপ করা গেছে এই কথা বলা যাবে না, কারণ এখনও বাংলাদেশের অনেক বিশেষ করে যেটা বললাম যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ওই এলাকার জন্য যদি আঞ্চলিকভাবে বন্যার ওয়ার্নিং দেওয়া না যায়, তাহলে নদীর বিভিন্ন পয়েন্টের দ্বারা যে ওয়ার্নিং, তো সেই ওয়ার্নিং ওই প্রত্যন্ত অঞ্চলের জন্য অ্যাপ্লিকেবল না। তো এটা একটা কারণ। আর একটা ব্যাপার হলো যে বন্যায় আমাদের দেশে যেটা হয়, প্রাণহানির পরিমাণটা খুব কম থাকে, কিন্তু ফসলের ক্ষতি বা অন্যান্য অবকাঠামোগত ক্ষতি, এই সমস্ত ক্ষতির পরিমাণ অনেক বেশি থাকে। সেক্ষেত্রে আমাদের এখানে বন্যার জন্যে যে ফোরকাস্ট, এইটা খুব উন্নত হওয়া দরকার, এবং এটা বন্যা সংগঠিত হওয়ার 2-3 মাস আগে যদি দেওয়া সম্ভব হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষয়ক্ষতি অনেকটা কমানো সম্ভব হবে। কারণ আমাদের দেশে যেটা হয় যে বন্যা প্রতি
10 বছরে গড়ে গড়ে প্রতি 10 বছরে একটা বড় ধরনের বন্যা হয়। এবং সাধারণ বন্যায় বাংলাদেশের 20 থেকে 25% এলাকা পানির নিচে ডুবে যায়। আর মাঝারি ধরনের বন্যা যদি হয় সেক্ষেত্রে হয়তো 35-40% এলাকা পানির নিচে ডুবে যায়। এবং বাংলাদেশে যে হাইয়েস্ট পিকের যে ফ্লাডগুলো ছিল, তো 88, তারপর 98, এই সমস্ত 2008, এই সমস্ত বন্যাগুলোতে দেখা গেছে যে দেশের প্রায় 60% এলাকা পানির নিচে ডুবে গেছে। তো সেক্ষেত্রে এই এই যে বাকি যে 30-40% এলাকা যেটা প্রত্যেক বছর বন্যায় প্লাবিত হয় না, কোনো কোনো বছর যখন বড় বন্যা হয় সেই বছর প্লাবিত হয়। তো এই জমিগুলোতে দেখা যায় যে কৃষকরা তাদের যে গতানুগতিক তারা যে ফসল চাষ করে সেটা বন্যার 1-1.5 মাস আগেই লাগিয়ে ফেলে। তো সেক্ষেত্রে ওটা লাগানোর পরে যদি ওয়ার্নিং দেওয়া হয় তাহলে ওই ফসলগুলো রক্ষা করার জন্য এটা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না। কিন্তু ওই এলাকায় যদি 2 মাস আগেই যদি ফোরকাস্ট করা হয় যে এবার এই অঞ্চলে বা সমগ্র দেশে একটা বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা আছে, তো সুতরাং কৃষি অধিদপ্তর থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে যদি কৃষকের মধ্যে, ওই এলাকার কৃষকের মধ্যে যদি সচেতনতা ডেভেলপ করা যায় যে তারা গতানুগতিক যে ফসল করে থাকে তো সেটা এইবারের জন্য না করে বিকল্প ফসল করা, যেটা বন্যার আগেই উঠে আসবে অথবা বন্যার পরে রোপণ করা যাবে, এরকম ফসল যদি করা যায় তো সেটা তাদের জন্য বেশি নিরাপদ এবং লাভজনক হবে। কেননা একবার ফসল লাগিয়ে ফেললে ওটার জন্য একটা খরচ আছে, এবং তো সেটা পুরোপুরি যখন নষ্ট হয়ে যায় তখন তার মূলধনটাও চলে যায় এবং ওখান থেকে সে কোনো রিটার্ন পায় না। তো যার ফলে পরবর্তীতে সে আরও বেশি সমস্যায় পড়ে যায়। ওর চাইতে যদি সে ওই ফসলটা এবার না করতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা অন্তত কিছুটা হলেও কম হতো। সেক্ষেত্রে বন্যার ওয়ার্নিং নিয়ে আরও অনেক বেশি কাজ করার প্রয়োজন আমাদের দেশে রয়েছে। একটু আগে যেটা বললাম যে ফোরকাস্ট কী জিনিস, তো ফোরকাস্ট ইজ দ্যাট ওয়ার্নিং ইজ হোয়াইল ফোরকাস্ট ইজ টু এস্টিমেট হাউ সামথিং উইল বি ইন ফিউচার। অর্থাৎ এটাও এক ধরনের ওয়ার্নিং, কিন্তু এই ওয়ার্নিংটা দেওয়া হয় বেশ আগেই এবং একটা এস্টিমেট দেওয়া হয় যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে এবং তীব্রতা, যে দুর্যোগটা সংঘটিত হবে তার তীব্রতা কী পরিমাণ থাকতে পারে ইত্যাদি বিস্তারিত আকারে যখন সতর্ক করা হয় তখন সেটাকে ফোরকাস্ট করা হয়। তো এই হচ্ছে মোটামুটি দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যবহৃত টার্ম। এখন আমরা যেটা করতে পারি যে দুর্যোগের যে প্রকারভেদগুলো আছে তো সেগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। দুর্যোগ বা হ্যাজার্ডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড, তো যেখানে মানুষের কোনো হাত নেই, এটা প্রাকৃতিকভাবেই হয়ে থাকে। আর একটা হলো অ্যানথ্রোপোজেনিক হ্যাজার্ড বা মানবসৃষ্ট হ্যাজার্ড। তো আরেকটা হচ্ছে মিক্সড হ্যাজার্ড বা মিশ্র হ্যাজার্ড, তো যেটার জন্য মানুষ এবং প্রকৃতি দুইটাই দায়ী থাকে, কারো একক চেষ্টার কারণে হয় না। তো সেক্ষেত্রে আমরা কতগুলো ইনফরমেশন একটু দেখে নেই যে পৃথিবী কতটা হ্যাজার্ড প্রবণ। তো তার মধ্যে একটা আছে, আমরা দেখছি যে 516 অ্যাক্টিভ ভলকানোস। তো পৃথিবীর মধ্যে তো সবসময়ই প্রায় 516টা অ্যাক্টিভ ভলকানো থাকে, যেটা অন্তত 15 দিনে একবার লাভা উদ্গীরণ করে। এরকম আগ্নেয়গিরির সংখ্যা আছে 516টির মতো, মেজর যেগুলো সেগুলো।
তো 200 ট্রিমোর্স ডেইলি, অর্থাৎ প্রতিদিন পৃথিবীতে প্রায় 2000 ভূমিকম্প হয়। তো এগুলো খুবই মৃদু মাত্রার ভূমিকম্প অবশ্যই, যেগুলোর ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, যার ফলে এগুলোর খবর আমরা পাইও না। তো যে সমস্ত দেশে হয় তো সেখানে তারা টের পায়। যেমন জাপানে গড়ে প্রতিদিন 20 বারের বেশি ভূমিকম্প হয়ে থাকে। তো এগুলোর এর মধ্যে দেখা যায় যত ভূমিকম্প পৃথিবীতে হয় তার মধ্যে 2 সিগনিফিক্যান্ট আর্থকোয়াকস ডেইলি। মোটামুটি সারা পৃথিবীর যত জায়গায় ভূমিকম্প হয় তার মধ্যে গড়ে 2টা থাকে, যেটা বেশ তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মানে তীব্রতা সম্পন্ন। আর এর মধ্যে সিভিয়ার ড্যামেজ 15 to 20 টাইমস অ্যানুয়ালি, অর্থাৎ পৃথিবীতে গড়ে প্রায় 15 থেকে 20টা ভূমিকম্প পৃথিবীতে হয় বছরে, যেটা বেশ পরিমাণে ক্ষয়ক্ষতি করে থাকে। গতকালও ইরানে একটা ভূমিকম্প হয়ে গেছে, যেখানে প্রায় দুইজন লোক মারা গেছে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 1800 থান্ডার স্টর্মস অ্যাট এনি গিভেন টাইম, অর্থাৎ পৃথিবীতে যে কোনো মুহূর্তে, প্রতি মুহূর্তে 1800 বজ্রপাত হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। লাইটনিং স্ট্রাইকস 100 টাইমস পার সেকেন্ড, অর্থাৎ পৃথিবীতে প্রতি 1 সেকেন্ডে 100টি বিদ্যুৎ চমকাচ্ছে। লেট সামার অ্যান অ্যাভারেজ অফ 5 হারিকেনস ডেভেলপে, এবং প্রতি বছর গ্রীষ্মের শেষে, শীতের শুরুতে প্রায় 5টি সামুদ্রিক ঘূর্ণিঝড় তৈরি হয় গড়ে। কোনো বছর হয়তো বেশি হয়, কোনো বছর হয়তো কম হয়। 4 টর্নেডোস পার ডে আর 600 to 1000 অ্যানুয়ালি। তো প্রতিদিন অন্তত গড়ে 4টি টর্নেডো হয়। তো অন্য একটা ডেটায় দেখেছিলাম যে শুধু ইউএসএতে প্রতি বছর 1200 টর্নেডো হয়, এবং পৃথিবীর সবচেয়ে বেশি টর্নেডো প্রবণ দেশ হচ্ছে ইউএসএ। 11 স্নো স্টর্মস অ্যানুয়ালি ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো এখানে বলছে যে বাৎসরিকভাবে বছরে অন্তত 11টা তুষার ঝড় হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এত বেশি দুর্যোগপ্রবণ হওয়ার কারণ আছে। এর দুই দিকে 2টা পর্বতশ্রেণী আছে। পূর্ব দিকে অ্যাপালেশিয়ান পর্বতশ্রেণী আর পশ্চিম দিকে আছে রকি পর্বতশ্রেণী। তো যার ফলে পূর্ব এবং পশ্চিম দিক থেকে সরাসরি বাতাস আসতে পারে না, বাতাস আসে উত্তর দিক থেকে আর আসে দক্ষিণ দিক থেকে। তো সেক্ষেত্রে উত্তর দিক থেকে যে বাতাসটা আসে সেটা অনেক ঠান্ডা, এবং দক্ষিণ দিক থেকে যেটা আসে সেটা বেশ উষ্ণ। তো এই উষ্ণ আর শীতল বাতাস যখন একত্রিত হয় তখনই আসলে এই ধরনের বায়ুমণ্ডলীয় যে গোলযোগ সেগুলো সেখানে পরিলক্ষিত হয়। ন্যাচারাল হ্যাজার্ডের মধ্যে সেগুলোকে আমরা আবার কয়েক ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা আছে অ্যাটমসফিয়ারিক বা আবহাওয়াগত যেগুলো আছে সেগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আর একটা আছে জিওলজিক্যাল, অর্থাৎ ভূতাত্ত্বিক, যেগুলো মাটির নিচ থেকে সংগঠিত হয়, সেগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আর একটা আছে হাইড্রোলজিক্যাল, পানির দ্বারা যে সমস্ত দুর্যোগ সংগঠিত হয় সেগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আর এটা হলো এক্সট্রা টেরেস্ট্রিয়াল, এটা খুব বেশি হয় না, কিন্তু কখনো কখনো উল্কাপাত হয়ে, যেমন ডাইনোসর বিলুপ্তির পিছনে একটা কারণ হিসাবে অনেক বিজ্ঞানী এই উল্কাপাতের কথা বলে থাকেন। তো এটাও কখনো কখনো হয়ে থাকে। আর একটা আছে বায়োলজিক্যাল, অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর কারণে যে দুর্যোগ হয়ে থাকে। এগুলো সবগুলোই ন্যাচারাল হ্যাজার্ড বা প্রাকৃতিক দুর্যোগ। তো এখানে আমরা অ্যাটমসফিয়ারিক বা আবহাওয়াগত কারণে যে দুর্যোগগুলো হয় তার মধ্যে একটা আছে ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়,
থান্ডার স্টর্ম বা বজ্রঝড়, টর্নেডো, তারপরে বিদ্যুৎ চমকানো, হেল স্টর্ম বা শিলাবৃষ্টি, উইন্ড স্টর্ম, ঝড়ো বৃষ্টি, ঝড়ো উইন্ড স্টর্ম। উইন্ড স্টর্ম বলতে আমাদের এখানে আমাদের দেশেও হয় অনেক সময় ঝড়ো বৃষ্টি যেটাকে বলে, একই সাথে ঝড় এবং একই সাথে বৃষ্টি, পুরোপুরি ঝড়ও না, আবার অনেকটা ঝোড়ো বাতাস, সেই সাথে ভারী বৃষ্টি। আরটা আছে স্নো স্টর্ম, আমাদের দেশে হয় না কিন্তু শীতপ্রধান দেশে এটা হয়ে থাকে। আরটা আছে কোল্ড ওয়েভ, শৈত্যপ্রবাহ, এটা আমাদের দেশে প্রতি বছরই হয়। যদিও গত বছর গত শীতে এটার পরিমাণ খুব কম ছিল, কিন্তু কোনো কোনো বছর দেখা যায় যে বেশ কয়েকটা শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হয়। এবং বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড যখন আমরা পাই, এটা আসলে শৈত্যপ্রবাহের কারণে হয়ে থাকে। একইভাবে হিট ওয়েভ, তাপপ্রবাহ, এটাও বাংলাদেশে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে হয়, এবছরে এখনও হয়নি। তবে যখন বাংলাদেশে যখন গরম সর্বোচ্চ গরমের রেকর্ড যখন হয়, ওটা আসলে ওই সময়গুলোতে একটা তাপপ্রবাহ দেশে বিরাজ করে। এই কারণেই ওই তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক 4-5 ডিগ্রি বেড়ে যায়, যেটাকে তাপপ্রবাহ বলা হয়। আরেকটা হচ্ছে অ্যাভালেন্সেস। অ্যাভালেন্সেস হলো তুষারধর, এটা আমাদের দেশে হয় না। যে সমস্ত দেশে তুষারপাত হয় পার্বত্য অঞ্চলে, সেখানে অ্যাভালেন্সেস বা তুষারধর সেটা হয়ে থাকে। ফগ বা কুয়াশা, তো কুয়াশাও অনেক সময় হ্যাজার্ড তৈরি করতে পারে। তো বিশেষ করে আমরা দেখি যে কুয়াশার কারণে অনেক সময় বিশেষ করে পরিবহন দুর্ঘটনা, এটা ব্যাপক হারে কুয়াশার কারণে হয়ে থাকে। কুয়াশা বেশি থাকলে তো অ্যাক্সিডেন্টের পরিমাণ, রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ অনেক বেড়ে যায়। তো সুতরাং কুয়াশাও একটা দুর্যোগ তৈরি করতে পারে। তো শুধু রোড অ্যাক্সিডেন্টই না, অনেক সময় যদি একটানা কয়েকদিন কুয়াশা থাকে, তাহলে মাঠের ফসলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা এক ধরনের খাদ্য ঘাটতি বা একটা দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। আর এটা হচ্ছে ফ্রস্ট বা তুষার, যেটা আমাদের দেশে হয় না, শীতপ্রধান দেশে সাধারণত হয়ে থাকে। আরটা আছে জিওলজিক্যাল যে সমস্ত বা ভূতাত্ত্বিক যে সমস্ত হ্যাজার্ডগুলো আছে, তার মধ্যে আছে ভূমিকম্প। তো ভূমিকম্প নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এই কারণে এখানে আর বলছি না। আরটা আছে ভলকানো বা আগ্নেয়গিরি। তো আগ্নেয়গিরি পৃথিবীর ভূকম্পন প্রবণ অঞ্চল যেগুলো আছে, সেখানেই আগ্নেয়গিরিগুলো অবস্থিত। তো আগ্নেয়গিরি থেকে অনেক সময় অগ্নুৎপাত হয়। তো অগ্নুৎপাতের ফলে গোটা এলাকা লাভার নিচে চাপা পড়ে যায়। তো অনেক সময় অনেক মানুষ মারা যায়, তো অনেক বন ধ্বংস হয়ে যায়, মারাত্মক ক্ষতি হয়। সুনামি, তো সুনামি এটা একটা জাপানি শব্দ এবং জাপানে এটা প্রায়ই হয়। তো কখনো কখনো এর মাত্রা অনেক, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। 2011 সালে জাপানে ভয়াবহ সুনামি হয়। তো সেটাতে ওদের বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে যায়। তো এবং সেখান থেকে ব্যাপকভাবে রেডিয়েশন ছড়ায় আশেপাশের শহরগুলোতে। তো যার ফলে যেটা হয়েছিল যে জাপানের বিভিন্ন বাজারে সবজিতে, পানিতে রেডিয়েশনের পরিমাণ স্বাভাবিক মাত্রা সাথে কয়েকশো গুণ বেড়ে গেছিল, যেটা মানুষের জন্যে এবং গোটা প্রাণীকুলের জন্যই ব্যাপক ক্ষতিকর। আর হচ্ছে ভূমিধস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে সাবসিডেন্স বা অবনমন, এটা আমাদের দেশে খুব বেশি হয় না, তবে অনেক সময় অনেক জায়গা দেবে যায়। তো দেবে যাওয়ার কারণে তো ওখানকার যে বিল্ডিংয়ের স্ট্রাকচার বা অবকাঠামোগুলো থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। তো অনেক সময় উঁচু জমি নিচু হয়ে যায়। তো যেমন আমাদের 2004 সালের যে ভূমিকম্প হয়, সেখানে বাংলাদেশের একটা নিউমুর বা পূর্বাশা যে দ্বীপটা ছিল, যেটার
মালিকানা ভারত বাংলাদেশ দুজনই দাবি করত, সেই দ্বীপটি এটা ডুবে যায়, পানির নিচে ডুবে যায়। তার একটা হচ্ছে মাড ফ্লো। তো অনেক সময় পার্বত্য অঞ্চলের পাদদেশে বিশেষ করে, তো যেখানে খুব জোরে বন্যার পানি যেখানে খুব জোরে আসে, ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা হয়, তো ওই সমস্ত অঞ্চলে তো পানির সাথে সমান পরিমাণে মাটি আসে, যেটাতে একটা কাদার ফ্লো তৈরি হয়। তো এই সমস্ত কাদার ফ্লোগুলো অনেক বেশি মারাত্মক, কারণ যখন এরকম কাদার ফ্লো আসে, তো ওখান থেকে মানুষ নিরাপদ জায়গায় যেতে পারে না, ওটাতে সাঁতারও কাটতে পারে না। তো এর ফলে যেটা হয়, অনেক সময় বাড়ি ঘর কাদার নিচে চাপা পড়ে যায়, অনেক সময় পুকুর খালবিট ভরাট হয়ে সমান হয়ে যায়। আবার এই কাদাগুলো নিশ্চয়ই কোনো জায়গা থেকে মাটিগুলো এসছে, খাল হয়ে যায়। তো এই ধরনের 2005 সালে পাকিস্তানে একটা বন্যা হয়েছিল। তো যে বন্যাটা যে শহরে বন্যা হয়েছিল, শহরটার নাম আমার এই মুহূর্তে মনে নেই। তো ওই শহরে তার আগের 100 বছরে কোনো বন্যা হয়নি। তো হঠাৎ করে এই বন্যাটা হয়। ওই বন্যাতে এরকম মাড ফ্লো হয়েছিল। ব্রাজিলে ঘটে, বলিভিয়াতে এই ধরনের ঘটনা ঘটে থাকে প্রায়, ফিলিপাইনে ঘটে। আর একটা আছে সিঙ্ক হোল। তো এটা আমাদের দেশে হয় না। চুনা পাথর অঞ্চল যেগুলো আছে বিশ্বের বিভিন্ন দেশে, সেই চুনা পাথর অঞ্চলে অনেক সময় তো দেখা যাচ্ছে যে সব কিছু স্বাভাবিক আছে, গোল একটা গর্ত হয়ে কিছু এলাকার মাটি গাছ সহ পানির নিচে ডুবে চলে গেল। তো এটাকে বলে সিঙ্ক হোল। তো এটাও এক সময় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। তো এগুলো হচ্ছে ভূতাত্ত্বিক আপদের উদাহরণ। আরটা আছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস। তো এক্সট্রা টেরেস্ট্রিয়াল বলতে পৃথিবীর বাইরে থেকে কোনো শিলাখণ্ড এসে আঘাত করে, তো এর ফলে যে দুর্যোগ যদি তৈরি হয়, তো সেটাকে বলা হচ্ছে এক্সট্রা টেরেস্ট্রিয়াল। এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। আরটা আছে বায়োলজিক্যাল প্রসেস। তো এখানে অনেক সময় আছে সাধারণ রোগবালাই যেগুলো আছে, সেগুলো অনেক সময় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। যেমন বাংলাদেশে এক সময় কলেরা, এগুলো মহামারী আকারে দেখা দিয়েছিল, বসন্ত ইত্যাদি। তারপর আরেকটা আছে ইপিডেমিক, আরেকটা আছে প্যান্ডেমিক। তো ইপিডেমিক আর প্যান্ডেমিক দুইটাই প্রায় একই জিনিস, কাছাকাছি, দুইটাই মহামারী। তো ইপিডেমিকটা হচ্ছে যদি কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কোনো একটা মহামারী যদি কোনো একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে বা কোনো একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তো সেটাকে বলা যায় ইপিডেমিক। আর সেটা যদি অনেক অঞ্চলে ছড়িয়ে পড়ে, এটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। বর্তমানে সারা বিশ্বে যেটা চলছে এটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। আর ইবোলা ভাইরাস যেটা আক্রমণ করেছিল, তো সেটাকে আমরা এপিডেমিক বলতে পারি, কারণ ওটা একটা নির্দিষ্ট অঞ্চলে ছিল, সারা পৃথিবীতে ছড়ায়নি। তার একটা আছে ওভার পপুলেশন। তো ওভার পপুলেশনের ফলে কি হয়, এটা আমাদের দেশের মানুষকে আর নতুন করে বলে দেওয়ার কিছু নাই। তো ওভার পপুলেশন বিশেষ করে ঈদের আগে, তা আমরা যদি যানবাহনের পরিস্থিতি দেখি তাইলেই এটা সম্বন্ধে অনুমান করা যাবে। আর একটা হচ্ছে ফ্যামিন বা দুর্ভিক্ষ, যেটা ব্রিটিশ শাসন আমলে ভারতবর্ষের একটা খুবই পরিচিত ফেনোমেনা ছিল। তো সৌভাগ্যবশত এখন আর এটা ভারতবর্ষে নাই। আর একটা আছে অ্যানথ্রোপোজেনেটিক। তো মানবসৃষ্ট দুর্যোগের মধ্যে এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। তো একটা হচ্ছে মানবসৃষ্ট অনিচ্ছাকৃত, আর একটা হচ্ছে মানবসৃষ্ট ইচ্ছাকৃত। তো মানবসৃষ্ট অনিচ্ছাকৃতর মধ্যে আছে অনেক সময় টেকনোলজিক্যাল ফেইলিওর হয় বিভিন্ন শিল্প কারখানায়, যেমন চেরনোবিল দুর্ঘটনার কথা আমরা বলতে পারি। তো এটা ইউক্রেনে হয়েছিল সম্ভবত 1965 সালে।
তো যার ফলে গোটা এলাকাটা যেখানে হাজার হাজার মানুষ বসবাস করতো সেটা এখন বিরানভূমি, এখনও বিরানভূমি, সেখানে কোনো মানুষজন বসবাস করে না। আর একটা আছে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল। তো অনেক সময় কোনো টক্সিক হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল যদি কোনো জায়গায় ফেলা হয় তো সেটার কারণেও দূষণ ছড়াতে পারে এবং সেখান থেকে দুর্যোগপূর্ণ একটা অবস্থা তৈরি হতে পারে। যেমন কেমিক্যাল বর্জ্য, তেল দূষণ, এগুলো যদি হয় তো সেখান থেকে এরকম মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। আর একটা আছে পরিবেশ এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ। তো পরিবেশ দূষণ সম্বন্ধে আমরা কম বেশি সবাই অবগত আছি, পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ। তো এগুলো থেকে হ্যাজার্ডাস পরিস্থিতি তৈরি হতে পারে। আর একটা আছে ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প দূষণ। তো ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প দূষণ থেকে শিল্পের বিভিন্ন বর্জ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে মাটি দূষণ হতে পারে, পানি দূষণ হতে পারে, বায়ু দূষণ হতে পারে। মাইনিং বা খনিজ উত্তোলনের কারণে সেখানে বিভিন্ন ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়। তো সেখান থেকে বিভিন্ন ধরনের বায়ু দূষণ, সেখান থেকে বিভিন্ন গ্যাস উদ্গীরণ হতে পারে। তো এভাবে বায়ু দূষণ হতে পারে এবং সেখান থেকে অনেক সময় খনি দুর্ঘটনা হতে পারে। অনেক সময় কয়লা খনিতে বা বিভিন্ন খনিতে আমরা দেখি যে অনেক লোক আটকে মারা যায়। তো সেখান থেকে একটা দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে। আর একটা হচ্ছে এইচওয়াইভি হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে নিউক্লিয়ার বা পারমাণবিক যে সমস্ত ধাতুগুলো আছে তো সেখান থেকে দুর্যোগ হতে পারে। যেমন ওই চেরনোবিল দুর্ঘটনার কথা বললাম, এটা একটা নিউক্লিয়ার হ্যাজার্ড ছিল। একই 2011 সালে যেটা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আক্রান্ত হয়েছিল, তো এটাও মারাত্মকভাবে রেডিয়েশন ছড়ায় আশেপাশের অঞ্চলে, আশেপাশে 200-300 কিলোমিটারের মধ্যে। তো এটা অনেক চাকিত ছিল, কিন্তু এটার ফলে একটা হ্যাজার্ড অবশ্যই তৈরি হয়েছিল। হ্যাজার্ড না, ডিজাস্টার। আর একটা হলো ট্রান্সপোর্টেশন। তো অনেক সময় রোগবালাই, অনেক সড়ক দুর্ঘটনা হয়, মর্মান্তিক দুর্ঘটনা হয়। গতকালই ভারতে 15 জন লোক মারা গেছে ট্রেনে নিচে চাপা পড়ে। তো এই ধরনের পরিবহন দুর্ঘটনা থেকেও অনেক সময় একটা ডিজাস্টারের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা আছে স্ট্রাকচারাল বা নির্মাণ করা হয়েছে এরকম বিভিন্ন অবকাঠামো থেকে অথবা নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোতে দুর্ঘটনা হয়ে মারাত্মক বিপর্যয়কর অবস্থা তৈরি হতে পারে। যেমন অনেক সময় কোনো ড্যাম যদি ফেল করে, কোনো বিদ্যুৎ কেন্দ্রের ড্যাম যদি ফেল করে, তো সেক্ষেত্রে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিবে এবং এটা মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। একইভাবে কোনো বড় ব্রিজের কনস্ট্রাকশনের সময় যদি দুর্ঘটনা ঘটে, সেটাও অনেক মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। আর একটা আছে টেকনোলজিক্যাল। মানুষ টেকনোলজি দিয়ে অনেক কিছু উদ্ভাবন করে। তো এই সমস্ত উদ্ভাবন করার সময় সেখানে দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে এরকম হ্যাজার্ডাস পরিস্থিতি তৈরি হতে পারে। হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল বলতে সেটা হতে পারে কেমিক্যালি হ্যাজার্ডাস, অথবা হতে পারে ইনফেকশাস। যেমন হাসপাতালের বর্জ্য, সেখান থেকে রোগবালাই ছড়াতে পারে। কেমিক্যাল বর্জ্য, সেখান থেকে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়াতে পারে। পানির কোয়ালিটি, মাটির কোয়ালিটি নষ্ট হতে পারে। তো এভাবে হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল দ্বারা ডিজাস্টার হওয়ার সুযোগ আছে। পরিবেশের দূষণ সম্বন্ধে এখানে আর বলবো না। আরেকটা আছে ইন্ডাস্ট্রিয়াল, যেটা আগে আলোচনা হয়ে গেছে, মাইনিং, নিউক্লিয়ার, ট্রান্সপোর্টেশন, স্ট্রাকচারাল। আরেকটা আছে অ্যানথ্রোপোজেনেটিক ইন্টেনশনাল হ্যাজার্ড, মানব সৃষ্ট কিন্তু ইচ্ছাকৃত। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একজন হঠাৎ করে স্কুলের মধ্যে একটা বন্দুক নিয়ে ঢুকে গুলি করে 10 জনকে মেরে ফেলছে। তো এটাকে বলে মাস শুটিং। তো এটা এক ধরনের মানব সৃষ্ট হ্যাজার্ড।
আরেকটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স। অনেক সময় গণ অসন্তোষ তৈরি হওয়ার কারণে ভাঙচুর করে, বিশেষ করে বাংলাদেশে হরতাল এই ধরনের পরিস্থিতিতে আগে যেটা হতো, তো এটাকে সিভিল ডিসঅবিডিয়েন্স বলা যায়। এটার কারণে অনেক সময় দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হতে পারে, শত শত গাড়ি ভেঙে ফেলে। আরেকটা আছে টেরোরিজম। বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে দুর্যোগপূর্ণ একটা অবস্থা তৈরি হতে পারে। আরেকটা আছে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। গণবিধ্বংসী অস্ত্র যেগুলো আছে সেগুলোর প্রয়োগের ফলে এরকম অবস্থা তৈরি হতে পারে। যেমন 1945 সালে জাপানে যে বোমা ফেলা হয়েছিল, পারমাণবিক বোমা, তার ফলে এরকম সিচুয়েশন তৈরি হয়েছিল। এবং পরবর্তীতে বিভিন্ন যত যুদ্ধ আছে, বিভিন্ন যুদ্ধের মধ্যে লক্ষ লক্ষ লোক মারা গেছে, সেখানে একদম ডিজাস্টার তৈরি হয়ে গেছে, মারাত্মকভাবে ডিজাস্টার তৈরি হয়ে গেছে। মানুষের জীবনের ছন্দপতন ব্যাপকভাবে, এবং কোনো কোনো ক্ষেত্রে মানুষ আক্রান্ত এলাকা থেকে স্থায়ীভাবে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তো সুতরাং এগুলো প্রত্যেকটাই হচ্ছে মানব সৃষ্ট এবং ইচ্ছাকৃত দুর্যোগ। তো এই আরেকটা আছে মিশ্র হ্যাজার্ড। তো মিশ্র হ্যাজার্ডের মধ্যে আছে হচ্ছে একটা আছে ভূমিধস। এটা অনেক সময় প্রাকৃতিকভাবে হয়, অনেক সময় মানব সৃষ্ট এবং প্রাকৃতিক উভয় কারণে হয়ে থাকে। তো তারপরে আছে জলাবদ্ধতা। এটাও অনেক সময় মানব সৃষ্ট কারণে এবং প্রাকৃতিক উভয় কারণে হয়ে থাকে। তারপর বিভিন্ন ধরনের রোগবালাইয়ের প্রাদুর্ভাব, তো এটাও অনেক সময় মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে হয়ে থাকে। যেমন বিভিন্ন ভাইরাস নিয়ে কাজ করার সময় যদি সেটা কোনো কারণে ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে এটা ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে। তো এগুলো হচ্ছে মানব সৃষ্ট মিশ্র দুর্যোগের উদাহরণ। তো আজকে এ পর্যন্তই থাক। এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের দুর্যোগের তাদের প্রকৃতি কেমন, স্থানিক বন্টন কেমন, কোথায় কী ধরনের দুর্যোগ হয়, তা কী প্রভাব পড়ে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।